আসসালামু আলাইকুম। রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেজবাউল হক আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এই অনলাইনের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। তার আগে এই করোনা পরিস্থিতির মধ্যেও তোমরা বাড়িতে থেকে সুস্থ আছো এই আশা ব্যক্ত করে আমি শুরু করছি। আজকে আমি পড়াবো পৌরনীতি ও সুশাসনের প্রথম অধ্যায়ের পৌরনীতি ও একাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসনের চতুর্থ অধ্যায় থেকে একটি পাঠ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং অভিভাবক বিন্দু আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা একটি লক্ষ্য রাখবেন যেন আপনাদের ছেলেমেয়েরা অর্থাৎ শিক্ষার্থীরা ক্লাসগুলো উপভোগ করে এবং বাড়ির কাজগুলো যথাযথভাবে করে। কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা USA এইটি দ্বারা কি বোঝানো হয়ে থাকে এটা তোমরা বলতে পারবে? USA হ্যাঁ, নিশ্চয় বলতে পারবে। ইউ মানে হলো ইউনাইটেড স্টেট, এস মানে হলো স্টেট, আর এ মানে হলো আমেরিকা। অর্থাৎ যেটা আমরা সংক্ষিপ্তভাবে বলে রাখি আমেরিকা, এবং এর আরেকটি নামও আছে। সে নামটি কি তোমরা জানো? তোমরা বলো তো, তোমরা কমেন্ট করেও আমাকে জানিয়ে দিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, এর বাংলা নাম আছে, বাংলা হলো যুক্তরাষ্ট্র। তাহলে আজকে আমরা পড়ব যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সরকারের বৈশিষ্ট্যসমূহ। কেমন? আগে আমরা আলোচনা করেছিলাম সরকারের শ্রেণীবিভাগ। আজকে আমরা আলোচনা করব সরকারি শ্রেণীবিভাগের মধ্যে একটি উল্লেখযোগ্য, সেটি হলো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। কেমন? যুক্তরাষ্ট্রের ইংরেজি শব্দ হলো ফেডারেশন। এই ফেডারেশন শব্দটি ফোডাস ল্যাটিন শব্দ থেকে এসেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ হলো ফেডারেশন, এবং এই ফেডারেশন শব্দটি ফোডাস ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো সন্ধি বা মিলন। তাহলে শব্দগতভাবে আমরা বলতে পারি যে কতগুলো রাষ্ট্রের সন্ধি মিলনের ফলে যে রাষ্ট্র গঠিত হয়ে থাকে তাকে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার বলবো। কিন্তু পৌরনীতির ভাষায় একটু আলাদা এর সংজ্ঞা দেয়া আছে। কেমন? সেটি হলো গণতন্ত্রের রাষ্ট্রে কিছু স্বাধীন রাষ্ট্র তারা আলাদা না হয়ে নীতি বা সমঝোতার ভিত্তিতে যখন একটি সাধারণ সার্বভৌম রাষ্ট্র গঠন করে তখন তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরও যদি এভাবে বলি, সহজভাবে বলি, যে সরকার ব্যবস্থায় কিছু স্বাধীন রাষ্ট্র স্বেচ্ছায় তারা চুক্তিবদ্ধ হয়ে একটি সাধারণ সার্বভৌম বৃহৎ রাষ্ট্র গঠন করে,
তখন তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলা হয়ে থাকে। সাধারণত যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দুটো সরকার থাকে, একটি কেন্দ্রে এবং প্রদেশগুলোতে এক একটি করে। কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া থাকে সংবিধানের মাধ্যমে। সাধারণত জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় রাষ্ট্রের হাতে এবং প্রাদেশিক বিষয়গুলো প্রদেশের হাতে থাকে। কেন্দ্রীয় বিষয় যেমন হলো মুদ্রা, বৈদেশিক নীতি বা প্রতিরক্ষা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের কাছে থাকে, আর অন্যান্য বিষয়গুলো প্রাদেশিক সরকারের কাছে থাকে। কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় সরকারের ব্যবস্থাসমূহ। এর আগে আরেকটি বিষয় আমি আলোচনা করে নেই। দুই ধরনের মতামতের ভিত্তিতে সাধারণত যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন হয়ে থাকে বা হয়েছিল। এক হলো বৈদেশিক শত্রুর হাত থেকে নিরাপত্তার জন্য পার্শ্ববর্তী স্বাধীন রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্র গঠনের ভিত্তিতে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন করেছিল। যেমন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এগুলোকে বলা হয়ে থাকে। আবার কিছু রাষ্ট্র তাদের প্রশাসনিক কাঠামোকে বিকেন্দ্রীকরণের জন্য বা বড় একটি রাষ্ট্রকে সুন্দর বা সঠিকভাবে পরিচালনার জন্য বা বৃহৎ একটা জনগোষ্ঠীকে তাদের স্বার্থ সংরক্ষণের এবং পর্যাপ্ত সুবিধা দেওয়ার জন্য বা তাদের শাসন কার্য সুবিধার্থে বিকেন্দ্রীকরণ করেছিল, অর্থাৎ প্রদেশে ভাগ করে প্রদেশগুলোকে স্বাধীন করে দিয়েছিল এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা গঠন করেছিল। যেমন ভারত, সোভিয়েত ইউনিয়ন, এগুলো এভাবে বা কানাডা এভাবে গঠন হয়েছিল। তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকার দুইভাবে গঠন হয়েছিল। একটি হলো নিরাপত্তার জন্য বা অর্থনৈতিক রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বা সমাধানের জন্য পার্শ্ববর্তী স্বাধীন রাষ্ট্রগুলো নিয়ে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা গঠন করেছিল, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, এগুলো। আবার প্রশাসনিক সুবিধার্থে রাষ্ট্রকে বিকেন্দ্রীকরণের জন্য যখন বড় একটি বৃহৎ রাষ্ট্রকে খণ্ড খণ্ড অংশে ভাগ করে স্বাধীন করে দেওয়া হয়েছিল, তখন এভাবে যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা গঠন করেছিল সেটাকে বিকেন্দ্রীকরণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলা হয়ে থাকে। যেমন সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন, ভারত, এগুলো এভাবে করা হয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ। 1 নম্বর পয়েন্ট যদি আমরা লিখি, সংবিধানের প্রাধান্য। সংবিধানের প্রাধান্য। শিক্ষার্থী বন্ধুরা, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সংবিধানের প্রাধান্য। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য অবশ্যই থাকতে হবে, কারণ কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়েছে সেটি কিন্তু লিপিবদ্ধ আছে সংবিধানে, এবং এই সংবিধান অনুযায়ী তাদের ক্ষমতাগুলো বন্টন করে দেওয়া হয়েছে। কোন ক্ষমতাগুলো কেন্দ্রীয় সরকারের হাতে এবং কোন ক্ষমতাগুলো প্রাদেশিক সরকারের হাতে থাকবে সেগুলো সুস্পষ্টভাবে সংবিধানে লিপিবদ্ধ আছে। সেহেতু সংবিধানের প্রাধান্য অবশ্যই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় থাকতে হবে। কেমন? আমরা 2 নম্বর পয়েন্ট যদি দেখি, 2 ধরনের সরকার।
দুই ধরনের সরকার। দুই ধরনের সরকার কেমন? যে দুই ধরনের সরকার কেমন? প্রাদেশিক দুই ধরনের সরকার, অর্থাৎ প্রাদেশিক একটা সরকার প্রদেশগুলোতে থাকবে আর একটি থাকবে কেন্দ্রে। তাহলে এই যে দুই ধরনের সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল দুই ধরনের সরকার থাকবে। সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার তার কার্যাবলীগুলো সম্পাদন করবে বা কেন্দ্রীয় ক্ষমতাগুলো সে প্রয়োগ করবে বা পরিচালনা করবে। আবার প্রাদেশিক সরকারগুলো সংবিধান অনুযায়ী তার প্রত্যাহিক কাজ বা তার কীভাবে সে শাসন কার্য পরিচালনা করবে সেগুলো সংবিধান অনুযায়ী সে করে থাকে। তাহলে একটা হলো প্রদেশের সরকার আর একটি হলো কেন্দ্রের সরকার। এই যে দুই ধরনের সরকার যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় বিদ্যমান। কেমন? দ্বৈত নাগরিকত্ব আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট হলো দ্বৈত নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দ্বৈত নাগরিকত্ব, দ্বৈত মানে হলো দুই ধরনের, দুই জায়গায়। তাহলে দুই ধরনের নাগরিকত্ব তারা লাভ করে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়। কিভাবে? কেন্দ্রীয় সরকারের অন্তর্গত যখন থাকে তখন কেন্দ্রীয় সরকারের সে নাগরিক, আবার অনুরূপ সাথে সাথে সে কোনো না কোনো প্রদেশের নাগরিক, এই জন্য সে সেই প্রদেশেরও নাগরিকত্ব লাভ করে থাকে। এজন্য কেন্দ্রীয় সরকারের একবার সে নাগরিক, আবার সাথে সাথে সে প্রদেশেরও নাগরিক। এইভাবে বলা হয়ে থাকে সে দ্বৈত নাগরিকত্ব লাভ করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা। কেমন? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ মানে কি? মানে দুইটা কক্ষ। আমরা আগেও আলোচনা করেছি আইনসভা যখন আলোচনা করেছিলাম যে আইনসভা দুই ধরনের হয়, একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ। তো এই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয়, অর্থাৎ কেন্দ্রে একটি আইনসভা এবং প্রদেশে আরেকটি আইনসভা, বা উচ্চকক্ষ বা নিম্নকক্ষ, এই দুই কক্ষ আইনসভা বিদ্যমান। এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা লক্ষ্য করা যায়। আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট হলো লিখিত সংবিধান। লিখিত সংবিধান শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো লিখিত সংবিধান। কোনো কোনো দেশে আমরা এখনও লক্ষ্য করি যে অলিখিত সংবিধান আছে। তার প্রকট উদাহরণ আমরা ইংল্যান্ডে পাব। কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় লিখিত সংবিধান অবশ্যই থাকতে হবে। কারণ লিখিত সংবিধান না থাকলে তাদের যে প্রদেশে এবং কেন্দ্রের যে ক্ষমতাটা ভাগাভাগি বা বন্টন করা থাকে সেটি অবশ্যই লিখিত সংবিধানে লিখিত থাকবে। এই জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় লিখিত সংবিধান অবশ্যই প্রয়োজন এবং থাকেও। কেমন? দুষ্পরিবর্তনীয় সংবিধান। শিক্ষার্থী বন্ধুরা, দুষ্পরিবর্তনীয়
সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলা হচ্ছে? যে একটি সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে যখন সংবিধান পরিবর্তন হয় তাকে আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান বলবো। একটি নির্দিষ্ট নিয়ম কি খুব সহজেই পরিবর্তন করা যাবে না এমন একটি সংবিধানকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। 2/3 অথবা 2/3 ভোটের ভিত্তিতে যখন সংবিধান পরিবর্তন করা হয় তাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দুষ্পরিবর্তনীয় সংবিধান লক্ষ্য করা যায় এবং এটা সকল যুক্তরাষ্ট্রেই আমাদের কাম্য। কেমন শিক্ষার্থী বন্ধুরা? আমরা পরবর্তী পয়েন্টে যদি যাই তাহলে আমরা পাবো ক্ষমতা বন্টন। ক্ষমতা বন্টন। ক্ষমতা বন্টনটা কেন নিয়ে আসলাম? যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় প্রদেশে এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টন করা থাকে এবং সেটি কোথায় থাকে? লিপিবদ্ধ থাকে, সেটা হলো সংবিধানে। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, ক্ষমতা বন্টন। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো ক্ষমতা বন্টন। কেন্দ্রের হাতে কিছু ক্ষমতা এবং কিছু প্রদেশের হাতে ক্ষমতা বন্টন থাকে। সাধারণত কেন্দ্রের হাতে থাকে মুদ্রা, পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা, এগুলো থাকে। আর অন্যান্য বিষয়গুলো প্রাদেশিক সরকারের কাছে থাকে। কেমন? তাহলে ক্ষমতা বন্টন হলো আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। আরেকটি পয়েন্ট হলো সংবিধানের প্রাধান্য। সংবিধানের বিচার বিভাগ সংবিধানের রক্ষক। কেমন? তাহলে বিচার বিভাগ সংবিধানের রক্ষক। আগে আমরা একটা পয়েন্ট দিয়েছিলাম সংবিধানের প্রাধান্য। কেমন? সংবিধানের প্রাধান্য কেমন ছিল? যে সংবিধানকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে কারণ সেই সংবিধানেই তাদের প্রদেশে এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতাগুলো বন্টন করা থাকে। আর এখানে বলছে বিচার বিভাগ সংবিধানের রক্ষক। রক্ষক মানে কি? যে রক্ষা করে। তাহলে কে রক্ষা করে? বিচার বিভাগ। কি রক্ষা করে? সংবিধান। তাহলে সংবিধানের রক্ষক হলো বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রীয় সরকারের আরেকটি বৈশিষ্ট্য হলো যে সংবিধানের রক্ষক হলো বিচার বিভাগ। কারণ কোনো যদি সমস্যা হয় সংবিধানের ব্যাখ্যা দিতে, তাহলে বিচার বিভাগ সেটি ব্যাখ্যা দিয়ে কোনো উদ্ভূত সমস্যার সমাধান করে থাকেন। অর্থাৎ কেন্দ্র এবং প্রদেশের মধ্যে কোনো বিষয়ে জটিলতা হলে সেটি যদি সংবিধানের সুস্পষ্ট ব্যাখ্যা না দিতে পারে, সেক্ষেত্রে সংবিধানের সুস্পষ্ট ব্যাখ্যা বিচার বিভাগ দিয়ে থাকেন এবং জটিল বিষয়গুলো নিরূপণ করে থাকেন। কেমন শিক্ষার্থী বন্ধুরা? পরবর্তী পয়েন্টে আমরা চলে যাই।
বিচার বিভাগের প্রাধান্য। বিচার বিভাগের প্রাধান্য। এখানে উপরে যে পয়েন্টটা নিয়ে এসেছি, এখানে বলা হয়েছে বিচার বিভাগ সংবিধানের রক্ষক। এখন সংবিধানের রক্ষক কখন হবে? বিচার বিভাগের কথা তো নাও মানতে পারে। এই জন্য পরবর্তীতে বলা হচ্ছে বিচার বিভাগের প্রাধান্য। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের প্রাধান্য থাকে। সেখানে সবচেয়ে শক্তিশালী জায়গা হলো বিচার। সংবিধান নিয়ে বা কেন্দ্রীয় উপদেশের সাথে কোনো ক্ষমতা বন্টন নিয়ে ঝামেলা হয়, তাহলে বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্ট সঠিক রায় দিয়ে সেটির সমাধান করে থাকেন। এজন্য বিচার বিভাগকে সর্বোচ্চ পাওয়ারফুল অর্থাৎ শক্তিশালী করা হয়েছে এবং বিচার বিভাগের প্রাধান্য দেওয়া হয়েছে। সাথে সাথে বিচার বিভাগের স্বায়ত্তীকরণও আমরা লক্ষ্য করি। তাহলে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় বিচার বিভাগের প্রাধান্য আমরা লক্ষ্য করি। কেমন? প্রাদেশিক আরেকটি পয়েন্ট হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্তশাসন কেমন? আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় যে প্রাদেশিক স্বায়ত্তশাসন থাকবে। প্রাদেশিক স্বায়ত্তশাসন ছাড়া যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা শক্তিশালী নয় বা কাম্যও নয়। এজন্য যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন। এখন কথা হলো যে প্রাদেশিক স্বায়ত্তশাসনটা কি? আমরা যে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলছি, তাহলে প্রাদেশিক স্বায়ত্তশাসন কি? প্রাদেশিক স্বায়ত্তশাসন হলো কেন্দ্রের হাতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ছাড়া সকল বিষয়ে প্রদেশ সিদ্ধান্ত নেবে এবং বাস্তবায়ন করবে। তাকেই বলা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। যেমন মনে করা যায় যে আমাদের মধ্যে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে সংবিধানে লিপিবদ্ধ আছে প্রদেশে এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টন। মনে করি যে কেন্দ্রে মুদ্রা, স্বরাষ্ট্র এবং মুদ্রা, প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতিগুলো কেন্দ্রের হাতে আছে এবং বাকিগুলো প্রদেশের হাতে আছে। তখন প্রদেশ বছর শেষে তারা কি করে? বাজেট করে। সেই বাজেট অনুযায়ী তারা বাস্তবায়ন করে এবং প্রদেশের যে কোনো উন্নয়নের জন্য তারা তাদের আইনসভায় বসে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয় এবং সেগুলো বাস্তবায়ন করে। তাকেই বলা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। তাহলে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় প্রাদেশিক স্বায়ত্তশাসন লক্ষ্য করা যায়। কেমন? এটি হলো আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দ্বৈত বিচার ব্যবস্থা। আরেকটি আমরা সংবিধানে আরেকটি আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করি, সেটি হলো কি? যে দুই ধরনের সংবিধান বা স্বাতন্ত্র সংবিধান। এটা যদি আমরা এভাবে বলি, স্বাতন্ত্র সংবিধান। কেমন? স্বাতন্ত্র সংবিধানের কথা বলেছে। স্বাতন্ত্র মানে কি? স্বাধীন অর্থাৎ আলাদা। আর সংবিধান মানে তো সংবিধান যেটা শাসনতন্ত্র। তাহলে প্রদেশের এবং কেন্দ্রের আলাদা আলাদা সংবিধানও থাকতে পারে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়। একটি কেন্দ্রীয় সংবিধান আছে যেটি কেন্দ্র এবং প্রদেশের আলাদা ক্ষমতাগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। আবার সাথে সাথে প্রদেশেরও একটি সংবিধান আছে যেটি উপর ভিত্তি করে বা যেটির অনুসরণ করে তাদের শাসন কার্য
পরিচালনা করে বা প্রদেশের সকল কার্য তারা সম্পাদন করে থাকে। তবে প্রদেশের যে সংবিধান, আলাদা সংবিধান, সেটি কিন্তু কেন্দ্রের দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। কেমন শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কাকে বলে। তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হলো যে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে বা কিছু স্বাধীন রাষ্ট্র আলাদা না হয়ে তারা পাশাপাশি চুক্তিবদ্ধ হয়ে যখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করে তখন তাকে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার বলবো। আর কি যদি অন্যভাবে বলি, কিছু স্বাধীন রাষ্ট্র যখন আলাদা না হয়ে বা পৃথক না হয়ে চুক্তিবদ্ধ হয়ে সার্বভৌম সাধারণ একটি রাষ্ট্র গঠন করে তখন তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলবো। আর বৈশিষ্ট্যগুলো হলো, আমরা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পেয়েছি সংবিধানের প্রাধান্য, সংবিধানের প্রাধান্য পেয়েছি, তারপরে পেয়েছি আমরা দুই ধরনের সরকার, তারপরে আমরা কি পেয়েছি, দুই ধরনের সরকার, দ্বৈত নাগরিকত্ব, আবার আমরা পেয়েছি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, আবার আমরা পেয়েছি লিখিত সংবিধান, আবার পেয়েছি দুষ্পরিবর্তনীয় সংবিধান, তারপরে পেয়েছি সংবিধানের রক্ষক, আবার পেয়েছি ক্ষমতা বন্টন, কিভাবে ক্ষমতা বন্টন করা আছে বা করা হয়ে থাকে, তারপরে আমরা পেয়েছি প্রাদেশিক স্বায়ত্তশাসন, আবার পেয়েছি স্বাতন্ত্র্য সংবিধান। এগুলো আমরা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে পেয়েছি। আজকে শিক্ষার্থী বন্ধুরা একটি বাড়ির কাজ আমি তোমাদের দিব। বাড়ির কাজটি তোমরা অবশ্যই লিখে নাও, খাতা কলম বের করো এবং নিশ্চয় আমি আশা করব যে এটি প্রস্তুত করে আমাকে মেল করবে, আমার বিশ্বাস। আর যদি মেল নাও করো তাহলে আমার মেসেঞ্জারে যদি পাঠিয়ে দাও তাহলে আমি হয়তো তোমাদের সেগুলো মূল্যায়ন করে দেব, অথবা যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন তোমাদের শ্রেণীর শিক্ষককে এটি দেখাবে। এই বাড়ির কাজের উপর ভিত্তি করে একটি তোমাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। এর জন্য বাড়ির কাজটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বাড়ির কাজটি অবশ্যই লিখবে। আর হ্যাঁ, এই বৈশ্বিক পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই জন্য তোমরা যতদূর সম্ভব বাড়ির বাইরে যাবে না এবং তোমরা বাড়িতে বসে না থেকে পড়ালেখা করবে। কেমন? আমি বাড়ির কাজটি খুব জটিল দিব না। আমেরিকা কি? আমেরিকা কি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা? আমেরিকায় কি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান? আলোচনা
আলোচনা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমেরিকায় কি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান? আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটি বাড়িতে বসে না থেকে তোমরা লিখবে এবং আমাকে মেল করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে আমি শেষ করছি। মোহাম্মদ মেজবাহুল হক, প্রভাষক, হাঁপানিয়া দোগাছি জানাতুল উলুম আলিম মাদ্রাসা, তানোর, রাজশাহী। আগামী ক্লাসের স্বাগত জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।